তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর ইতিহাস পরীক্ষায় বই থেকে যে প্রশ্নগুলো আসতে পারে চলো আমরা খুব তাড়াতাড়ি দেখে নেই। আজ আমি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই বলবো। প্রথমত 1 নম্বর চ্যাপ্টার দেখো, ইতিহাসের ধারণা, পৃষ্ঠা নাম্বার 1। এই চ্যাপ্টার থেকে তেমন প্রশ্ন হয় না, তবে কিছু ইম্পর্টেন্ট আছে এখান থেকেও। যেমন ধরো ইতিহাসের উপাদান, ইতিহাসের উপাদানগুলোকে নানা ভাগে ভাগ করা হয়। লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। তাহলে কি কি উপাদান? লেখ, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান। এরপরে দেখো আছে লেখ কি, পাথর বা ধাতুর মধ্যে পুরোনো দিনের যে কথাগুলো লেখা থাকে সেটাকে বলে লেখ। আর তামার উপর যখন লেখা থাকবে সেটা হচ্ছে তাম্রলেখ। বুঝতে পারলে? আবার পাথরের উপর লেখা হলে তাকে বলা হয় শিলালেখ, আর কাগজে লেখা হলে সেগুলোকে বলবো লিখিত উপাদান। এরপরে একেবারে সেকেন্ড চ্যাপ্টারে চলে আসো, পৃষ্ঠা নাম্বার 7। এখানে টুকরো কথা বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় অরণ্যকে। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। মহাভারতের বঙ্গ, পুণ্ড, শূন্য, তাম্রলিপ্ত ইত্যাদিকে একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কোথায়? এই মহাভারতে এটা পাওয়া গেছে। কি বিষয়? সেটা হচ্ছে বঙ্গ, পুণ্ড, শূন্য, তাম্রলিপ্ত, অর্থাৎ বঙ্গরাজ্যের কথা কিন্তু জানা গেছে। এছাড়াও কৌটিল্যের রসশাস্ত্র গ্রন্থে, তারপরে কি বলছে, কালিদাসের রঘুবংশম কাব্যে বঙ্গ এবং শূন্য নাম দুটির উল্লেখ পাওয়া গেছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন, অর্থাৎ বাংলাকে। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। এরপরে পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো এখানকার ইম্পর্টেন্ট কি আছে। পশ্চিমবঙ্গ, এই যে পার্টটা আছে দেখো, 1947 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ, যা ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে ঘোষিত হয়, তাই না? আর বাংলাদেশের স্বাধীনতা 1971 খ্রিস্টাব্দে, এটাও কিন্তু আসে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল বা মুক্তিযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। তারপরে ইম্পর্টেন্টের মধ্যে আছে পুণ্ডবর্ধন, 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন আসতে পারে বা টিকা আসতে পারে, বরেন্দ্র, বঙ্গ। এরপরে চলে আসো, এখানে একটা শর্ট প্রশ্ন আসে, বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণ সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে চিহ্নিত করা হয় বা হতো। এরপরে একেবারে পরের পেজ, পৃষ্ঠা নাম্বার 10-এ হ্যারিকেলটা আসে। কি বলছে? সমতটের দক্ষিণ পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রাম উপকূল অঞ্চল প্রাচীন যুগে হ্যারিকেল নামে পরিচিত ছিল। এরপরে শশাঙ্ক সম্পর্কে একটু পড়ে রাখবে, জানা দরকার খুবই। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। শশাঙ্কের রাজধানী দেখো, কি বলছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরটি বর্তমান কর্ণসুবর্ণ। তারপরে আর একটা পার্ট দেখো যে সেকালের গৌড়ের রাজধানী শহর কর্ণসুবর্ণ। এটা কিসের থেকে পাওয়া গেছে? দেখো বৌদ্ধবিহারের নাম লো টো মো চিহ। তারপরে আরও এখানে দেখো উল্লেখ আছে কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর সঙ্গে জানতে হবে শশাঙ্কের সময় ব্যবসা বাণিজ্য, এখানে একটু আছে, একটু পড়ে নিবে, প্রশ্নটা আসলে বানিয়ে লিখতে পারবে। এরপরে চলে আসো পরের পৃষ্ঠার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয় কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট। বাণভট্টের রচনা নাম কি? হর্ষচরিত। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা করে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। শর্ট কোশ্চিন 2 নম্বর প্রশ্ন হিসেবে কিন্তু খুব আসে। এই পার্টটা পড়বে, এই পার্টটা পড়লে পরে অনেক কিছু জানতে পারবে। এই রিলেটেড অনেক প্রশ্ন আছে, কৃষি নির্ভর, শশাঙ্কের সময়, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ব্যাপারগুলো জানলে এমনি লিখতে পারবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মাস্টারনাই। মাস্টারনাই বলতে কি? দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরে যেরকম বড় মাছ ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, সেরকম দেশেও অরাজকতার সৃষ্টি হলে কী হবে? যারা শক্তিশালী মানুষ তারা কী করবে? যারা দুর্বল তাদের উপর অত্যাচার করবে। তো এই ব্যাপারটা এখানে লিখছে, খুব সুন্দর করে পড়ে নেবে। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। এরপরে পরের পৃষ্ঠায় চলে আসো, দেখো কৈবর্ত বিদ্রোহ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কৈবর্ত বিদ্রোহ, কয়েকজন নেতার নাম বা এই সম্পর্কে টিকা আসতে পারে, অবশ্যই পড়ে নেবে। খুব তাড়াতাড়ি পড়ে নাও, বই খোলো, পড়ো। তারপরে চলে আসো পরের পেজে, দক্ষিণ ভারতের চোল শক্তি। এখান থেকে কিছু শর্ট কোশ্চেন কিন্তু অনেক সময় করে, তো অবশ্যই পড়ে নেবে এই যে এই পার্টগুলোর থেকে। আর এখানে একটা ব্যাপার আছে, ত্রিশক্তি সংগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি কনৌজকে কেন্দ্র করে হয়েছিল। তারপরে চলে আসো পরের পেজে, শর্ট কোশ্চিন, কাকে গন্ডায় চোল বলা হয় বা কার উপাধি ছিল? প্রথম রাজেন্দ্র চোল, তাই না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এর সঙ্গে সঙ্গে চোল রাজাদের সম্পর্কে পড়ে রাখবে, কারণ এটাও কিন্তু আসে দক্ষিণ ভারতের চোল রাজাদের সম্পর্কে যা জানো লিখো। পরের পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বেদুইন কি বা আরবের দুটি শহরের নাম কি? যেরকম মক্কা, মদিনা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট,
হজরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। তারপরে দেখো এখানে লেখা আছে হিজরত কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু 2 নম্বরের হিসেবে আসতে পারে। হিজরত কি 1 নম্বর হিসেবে আসতে পারে। হিজরি কি, এটাও খুব ইম্পর্টেন্ট। 632 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ পরলোক গমন করেন। এই প্রশ্নটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসে অনেক সময়। এরপরে চলে আসো পরের পেজে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে খলিফা, খিলাফত, ঠিক আছে, এগুলো কিন্তু আসে। দারুল ইসলাম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়ে নাও তাড়াতাড়ি। তারপরে দেখো এখানে কোরআন এবং কাবা সম্পর্কে বলেছে, ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ হলো কোরআন। বুঝতে পারলে, এই প্রশ্নটা কিন্তু খুব আসে। তারপরে একেবারে নিচের দিকে দেখো গজনির সুলতান মাহমুদ, এই সম্পর্কেও কিন্তু একটা সুন্দর একটা 2 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন আসে মাহমুদ সম্পর্কে। তারপরে দেখো এখানকার একটা শর্ট প্রশ্ন, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধ তিনি রাজা পৃথিবীরাজ চৌহানকে হারিয়ে দেন, কে? মোহাম্মদ ঘুরি। আসতে পারে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, কে কাকে পরাজিত করেছিল? বুঝতে পারলে, তো অবশ্যই পড়বে এই পার্টটা। এরপরে চলে আসি তারপরে চ্যাপ্টারে। এখানে চ্যাপ্টার নাম্বার 3, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ভারতের সামন্ত ব্যবস্থা, এই সম্পর্কে একটু পড়ে নেবে। ওকে, এই সম্পর্কে কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়, একবার পড়ে নিলে পরে তুমি বানিয়ে লিখতে পারবে, খুবই সোজা টপিক। এই দেখো সামন্ত সিস্টেমটা একদম উপরে ছিল কে, তারপরে দেখো তারপরে একদম নিচে কৃষক, তাহলে একদম উপরে রাজামশাই, তারপরে দেখো আছে এরকমভাবে কিন্তু একটা ত্রিভুজের গঠনের মধ্যে কিন্তু সামন্ততন্ত্র ছিল, যেটা কি বলা হয় ইউরোপের সামন্ততন্ত্র সিস্টেম। ওকে, এটাও কিন্তু অনেক সময় দেয় সামন্ততন্ত্র কি বা কাকে বলে, এটা পড়ে রাখবে। ওকে, এরপরে চলে আসো পরের পৃষ্ঠায়, দক্ষিণ ভারতের অর্থনীতি, এই সম্পর্কে পড়বে একটু পড়ার পরে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেরকম চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা, চোল রাজাদের সম্পর্কে অনেক কিছু বলেছে। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ছাড়বে না একদমই, গ্রাম পরিষদ বা উড়কি। হ্যাঁ, তারপরে দেখো এখানে বলছে যে এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। নাড়ু কি জিনিস সেটা পড়তে হবে, অনেকগুলো গ্রাম নিয়ে কি হতো, একটা নাড়ু গঠিত হতো। উড় ও নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার, রাজস্ব, কর সংগ্রহের দায়িত্ব পালন করত। এইগুলো কিন্তু ডিটেলস পড়ে রাখবে। তারপরে দেখো নগরম, নগরম কি, ব্যবসায়ীরা কি করতো, যে সাধারণত একটা জায়গায় বসতি স্থাপন করলো, তারপরে তাদের ব্যবসার সুবিধার্থে কী করলো, সেটা আরও ডেভেলপ করতে থাকলো। তারপরে একটা সময় দেখা গেল যে তার দায়িত্ব তারাই নিচ্ছে, আলটিমেটলি কী হলো, নগর পরিষদ, অর্থাৎ এই যে সিস্টেমটা এটা হচ্ছে নগরম। এক কথায় বলতে গেলে ব্যবসায়ীদের স্বার্থে এই নগরম কিন্তু তৎকালীন সময়ে গঠিত হয়। এরপরে 28 পৃষ্ঠার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, পাল ও সেন যুগের বাংলার ধনসম্পদ অর্থনীতি। আসতে পারে তৎকালীন সময়কার কৃষিকাজ কেমন ছিল, শিল্প কেমন ছিল, এই ব্যাপারে ডিটেলস কিন্তু এর মধ্যে লেখা আছে। তো খুব ভালো করে পড়বে যে পাল ও সেন যুগের শিল্প কেমন ছিল, কৃষি কেমন ছিল, এখানে ডিটেলস লেখা আছে, একবার রিডিং পড়বে দেখবে হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত ডিটেলস পড়বে। তারপরে এই যে তৎকালীন সময়ে কি কি চাষবাস, কি কি ফসল হতো সেগুলোর নাম দেখো, কাঁঠাল, কলা, ডালিম, কি কি খাবার ছিল, কার্পাস, তুলো, এই টাইপের কি বলতো, এগুলো চাষবাস হতো। আর খাবার হিসেবে দেখো আম, কাঁঠাল, ডালিম, এগুলোর কথা বলা হয়েছে, এগুলো ডিটেলস পড়বে। বাঙালির খাওয়া দাওয়া, যেরকম ধরো এখানে আছে কুমড়ো, ঝিঙে, কাঁকরোল, ডুমুর, কচু। তারপরে দেখো এখানে আছে কি কচ্ছপের মাংস, কাঁকড়া, শামুক, শুকনো মাছ ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো বলেছে বাঙালির খাবার সম্পর্কে, এটা পড়ে নিবে। তারপরে এর সঙ্গে নিচে একটু পার্ট আছে, নিচের পার্টটাও কিন্তু পড়ে নেবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তৎকালীন সময়ে বাঙালিদের খাওয়া দাওয়া কেমন ছিল, অর্থাৎ পাল সেন যুগের ব্যাপারটা নিয়ে। ওকে, পড়লে এমনি বানিয়ে লিখতে পারবে, খুবই সোজা সোজা প্রশ্ন, একবার খালি পড়ো তাই হবে। এবার দেখো তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা ব্যাপার ছিল বিদেশে, তো সেই ব্যবসা বাণিজ্যগুলো কী সে করা হতো, গরুর গাড়ি, তারপরে মানুষের যোগাযোগ অবস্থাগুলো কী ছিল দেখো, এই বলছে যে পালকি, গরুর গাড়ি, নৌকো। তার সঙ্গে সঙ্গে পড়তে হবে দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রামচরিত, কবি সন্ধ্যাকার নন্দীর লিখিত কি বলা হচ্ছে যে রামচরিত। এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে খুব আসে, এর মাধ্যমে তৎকালীন সময়ের ভৌগোলিক পরিবেশ, সামাজিক পরিবেশ ইত্যাদি ব্যাপারগুলো কিন্তু জানা যায়। তারপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই পারে। আচ্ছা, আরেকটু বলি, এই যে দেখো বাংলার সমাজ সংস্কৃতি খ্রিস্ট 7ম থেকে দ্বাদশ পর্যন্ত এই পার্টটা পড়বে। হ্যাঁ, এই পার্টটার সম্পর্কে আসে অনেক সময়। আচ্ছা, তারপরে একটু 2 নম্বর বা 3 নম্বর হিসাবে এরপরে দেখো এখানে একটু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, যেরকম সহজিয়া কি, বুঝতে পারছো, সিদ্ধাচার্য, অর্থাৎ বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছু আছে, অবশ্যই পড়বে এখান থেকে। অনেক প্রশ্নই উঠে আসে শর্ট কোশ্চেন হিসাবে।
এরপরে চলে আসো পরের পৃষ্ঠায়, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো বিক্রমশীল শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে কোথায় অবস্থিত, বর্তমানে কোথায়, বর্তমানে কি, কোথায়, সোমপুর কোথায়, তারপরে দেখো জগদ্দল, এই যে উত্তরবঙ্গে এগুলো লিখছে, এগুলো অবশ্যই পড়বে। বিক্রমপুর ঢাকা জেলা, এইগুলো সম্পর্কে একটু জানতে হবে। নালন্দা, নালন্দা সম্পর্কে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, 3 নম্বরের আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। নালন্দা সম্পর্কে যা জানো তুমি লেখো, এখানে কিছু শর্ট কোশ্চেনে কিন্তু কভার হয়ে যাবে। কীরকম যে নালন্দাতে কত স্টুডেন্ট ছিল, কত শিক্ষক ছিল, আর এখানে ডিটেলসটা একটু পড়বে, কোন কোন দেশ থেকে এখানে পড়তে আসতো। দেখো এখানে লিখছি তিব্বত, চীন, কোরিয়া, একটু পড়ে নাও, বানিয়ে লিখতে পারবে। ওকে, তারপরে চলে যাচ্ছি। দেখো ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছে বিক্রমশীল, এটাও কিন্তু অনেক সময় আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিক্রমশীল মহাবিহার অবশ্যই পড়ে রাখবে, এটাও কিন্তু 2 নম্বর 3 নম্বর হিসেবে আসতে পারে। তারপরে চলে আসছি পাল যুগের শিল্পরীতি, প্রাচ্য শিল্পরীতি বলা হয়। তো এইভাবে প্রশ্ন আসতে পারে, পাল যুগের শিল্পরীতি সম্পর্কে যা জানো লিখো, বা পাল যুগের শিল্পরীতি সম্পর্কে একটি টিকা লেখো। টিকা তো মেনলি হয় না, মেনলি হয় হচ্ছে যা জানো লেখো। এই ব্যাপারটা একটু বড় প্রশ্ন হয়, অবশ্যই এটা পড়বে, মিস করবে না, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। ওকে, তারপরে চলে আসো, দেখো সেই সময়কার স্থাপত্য ভাস্কর্য। আচ্ছা, তারপরে চলে আসছি পরের পৃষ্ঠাতে। দেখো পরের পৃষ্ঠাতে মোস্ট ইম্পর্টেন্ট জয়দেবের লিখিত, দেখো এই যেখানে গীতগোবিন্দ, গীতগোবিন্দ কার লেখা, কবি জয়দেব, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, বুঝতে পারলে। তারপরে এই যে এখানে দেখো একটু পার্ট আছে, এই যে দান সাগর অদ্ভুত সাগর কার লেখা, হ্যাঁ এই পার্টটা পড়বে। তারপরে এই যে এই পার্টটা এটা পড়বে, ঠিক আছে, এটা বল্লাল সেনের লেখা দেখো। তারপরে এরপরে বলছে সাহিত্য সমাজ, অর্থাৎ বল্লাল সেনের সময় একটা প্রশ্ন কিন্তু থাকে যে বল্লাল সেনের সময় সাহিত্য শিল্পকলা, কিন্তু মেনলি পরীক্ষায় প্রশ্ন হয় লক্ষণ সেনের আমলে সাহিত্য সমাজ সম্পর্কে যা জানো লিখো। তো অবশ্যই কিন্তু এটা পড়ে রাখবে, লক্ষণ সেনের সময় অবশ্যই প্রশ্নটা পড়বে, 2 নম্বর 3 নম্বর আসতেই পারে। তারপরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে, অতীশ দীপঙ্কর কে ছিলেন তার সম্পর্কে যা জানো লিখো। এখানে কিন্তু ডিটেলস আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বে, এটা মিস করবে না। পৃষ্ঠা নাম্বার 39 আছে, এটা পড়বে। ওকে, তারপরে অতীশ দীপঙ্কর কত খ্রিস্টাব্দে তিব্বতে যান, দেখো 1040 খ্রিস্টাব্দে। তিনি কোন ধর্ম প্রচার করেন, বৌদ্ধ ধর্ম, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে, অবশ্যই পড়বে। তো বইটা পারলে খুব তাড়াতাড়ি রিভিশন করে দাও, 2 বার বা 3 বার যতটুকু টাইম পাচ্ছ এই টাইমের মধ্যে যতবার রিভিশন করতে পারছো পড়ে নাও, আর গল্পের মতো করে পড়ো, পরীক্ষায় যাই আসুক বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করো। ওকে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, যে প্রশ্ন আসুক লিখে দিয়ে আসবে। ওকে, যা পারছো গুছিয়ে বানিয়ে বানিয়ে লিখে দিয়ে আসো। পরীক্ষার জন্য তোমাকে বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।